এক সাইকো কিলার, যার নেশা সুন্দরী মেয়েদের লাশের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা। তার জন্য সে মেয়েদেরকে এতটাই নৃশংসভাবে মেরে ফেলছে, জানলে তোমার হৃৎপিণ্ডটাই কেঁপে উঠবে। আর কালক্রমে তার ঘরে একটি মেয়ে এসে পড়ে এবং সে বুঝতে পারে তার সঙ্গে কি ঘটতে চলেছে এবং সে সেখান থেকে কিভাবে বেঁচে ফেরে তা জানতেই আজকের গল্পটি দেখতে হবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটা কলগালকে দেখতে পাই। কলগাল মানে তো বোঝোই, যারা দেহ ব্যবসা করে। তো কিছু মুহূর্ত পরে একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। তো মেয়েটি গাড়ির মধ্যে উঠে আসে। আসলে গাড়ি চালানো লোকটি এই মেয়েটির কাস্টমার। তো এরপরে লোকটি গাড়ি করে মেয়েটিকে নিয়ে বাড়ি আসে এবং তারা সেটাই করতে শুরু করে। তো এই পর্যন্ত ঠিক ছিল। হঠাৎ দেখতে পাই লোকটির হাতে একটা সিরিঞ্জ এবং সেটি কৌশলে ওই মেয়েটির গলার মধ্যে ফুটিয়ে দেয়, আর এর ফলে মেয়েটি ওখানেই অজ্ঞান হয়ে যায়। তো এরপরে লোকটি মেয়েটিকে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে একটা আধো অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসে। তো তারপরে দেখতে পাই মেয়েটির গলায় সে একটা বড় ছোরা ধরে রেখেছে। অতঃপর সে মেয়েটিকে কেটেই ফেলে এবং তার ঘরে দেখতে পাই জারের মধ্যে মানুষের দেহের পাসপত্র সব প্রিজার্ভ করে রাখা আছে। তো এর পরের সিনে দেখতে পাই একটা ব্রিজের নিচে একটা মৃতদেহ পুলিশ খুঁজে পায়। মৃতদেহটি একটি মেয়ের, তার ধর থেকে মুন্ডু আলাদা, হাত পা আলাদা এবং পাসপত্র সব আলাদা আলাদা করে কাটা আছে। তো ইন্সপেক্টর তার সিনিয়র অফিসারকে জানায়, স্যার মেয়েটির বয়স 20 থেকে 25-এর মধ্যে হবে, আর আগের খুনগুলোর মতো এই খুনটাও সেম প্যাটার্নে করা। আর মেয়েটির হাতের ছোট আঙুলটি বা কড়ি আঙুলটি নেই, যেমনটা আগের কেসগুলোতেও ছিল। তো এরপর সিনে একটা মেয়েকে দেখতে পাই, এর নাম দিব্যা। একা একা রাতের বেলায় একটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। দিব্যাকে দেখে মনে হচ্ছে সে খুব কষ্টে আছে। তার সমান্তরাল জীবনটা কোনো এক কারণে যেন ছন্নছাড়া হয়ে গেছে। তো সিনে এবারে ফ্ল্যাশব্যাকে যায়। তো এখানে দিব্যা ও তার মেয়ে দিয়াকে দেখতে পাই। দিয়ার বাবা আশরাফ দুবাই থেকে বাড়ি ফিরেছে। তো দিব্যা খাবার দাবারের ব্যবস্থা করতে গেলে আশরাফ বলে, আজকে আর রান্না করতে হবে না, আমরা বাইরে থেকে খেয়ে আসবো। দিব্যা বলে, না, অত বাইরে যেতে হবে না। আশরাফ বলে, আজকে যাই না, কোনো ব্যাপার না। তো এরপরে দিব্যা ঘরে আসলে দিয়া তার বাবাকে বলে, বাবা তুমি কি ভুলে গেছো আজকে মায়ের জন্মদিন ছিল? আশরাফ বলে, না না, আমি কিছুই ভুলিনি, তোমার মায়ের জন্য আমি সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, তোমার মাকে এখন কিছুই বলবে না, হ্যাঁ? দিয়া বলে, হ্যাঁ ঠিক আছে। পরের সিনে দেখতে পাই এরা গুছিয়ে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়েছে এবং নিচে আসতেই এক প্রতিবেশী মেয়ের সঙ্গে এদের দেখা হয়। এর সঙ্গে এদের ভালোই সম্পর্ক। তো এরপরে তারা রেস্টুরেন্টে আসে। দিব্যা খেতে খেতে ভাবছে যে আমার জন্মদিনটা সত্যি সত্যি এনার মনে নেই। সে একটু আপসেট হয়ে পড়ে। তো একটু পরেই আমরা দেখতে পাই ওই রেস্টুরেন্টের স্টাফরাই কেক নিয়ে সেখানে হাজির। আসলে আশরাফ দিব্যার জন্মদিন এখানেই ব্যবস্থা করে রেখেছিল দিব্যাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো খুব আনন্দের সাথে দিব্যার জন্মদিন পালন করা হয়। তো এরপর এরা তিনজন বাড়ি আসছিল। তো তারা এক জায়গায় এসে দেখতে পায় একদল পুলিশ একটা গাড়িতে গোলাগুলি করছে, কারণ সেই গাড়িতে হয়তো কোনো অপরাধী ব্যক্তি ছিল। যেহেতু রাস্তার মাঝখানে ঘটনাটা ঘটছে, এরা সেখানে দাঁড়িয়ে যায় এবং এরকম দৃশ্য সামনাসামনি দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর আচমকা পুলিশের একটা গুলি আশরাফের মাথায় এসে লাগে একদম, এবং আশরাফ সেখানে স্পটে মারা যায়। এই রকম আকস্মিক ঘটনায় দিব্যা পুরো হতভম্ব হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে আশরাফের সঙ্গে এমনটা ঘটবে। দিব্যা কান্নায় ভেঙে পড়ে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। তো এর পরের সিনে খবরে দেখতে পাই আশরাফও নাকি একজন আতঙ্কবাদী ছিল, তাই পুলিশ ওকে এনকাউন্টারে মেরে ফেলেছে। আসলে যাদেরকে পুলিশ মেরেছে তাদের সঙ্গেই আশরাফের নামটা জড়িয়ে দিয়েছে, যাতে পুলিশ এটা কোনোভাবে ফেঁসে না যায়। ওই জন্য একটা নিরপরাধ মানুষকেও তারা আতঙ্কবাদী বানিয়ে দিয়েছে। এই নিউজ দেখে দিব্যার খুব কষ্ট হয়। তো এইভাবে দিন গড়াতে থাকে। টাকা পয়সা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। একদিন তো বাড়ির মালিক এসে হুমকি দিয়ে যায় যে 3 মাসের ভাড়া বাকি আছে, যদি সেটা তাড়াতাড়ি না চুকিয়ে দেন আপনাদের কিন্তু ঘর ছাড়তেই হবে। দিব্যা অনেক বোঝায় যে এই রকম পরিস্থিতিতে আমি কি করব, আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করব। কিন্তু এ লোক কোনো কথাই শুনছে না। আর তখনই সেখানে ওই প্রতিবেশী মেয়েটি কাভিয়া চলে আসে আর সেই ভাড়া সব টাকা চুকিয়ে দেয়। আর লোকটিকে বলে এরপরে থেকে দিব্যার ঘর ভাড়ার টাকা সব আমিই দেব, দিব্যার কাছে আর চাইবেন না। তো এরপরে দিব্যা তার বাপের বাড়িতে আসে, কিন্তু তার বাবাও তাকে অস্বীকার করে। আসলে দিব্যা আর আশরাফ লাভ ম্যারেজ করেছিল, আর দুইজনের ধর্ম আলাদা হওয়ার কারণে দিব্যার পরিবার থেকে এখনো মেনে নেয়নি। তো দিব্যা যখন তার বাপের বাড়ি থেকে তার মেয়েকে নিয়ে বাড়ি আসছে, তখন কাভিয়ার সঙ্গে আবার দেখা হয়ে যায়। দিব্যা তাকে সব খুলে বলে আর বলে, একটা ছোটখাটো কোনো কাজ জোগাড় করে দাও না আমাকে। তো কাভিয়া দিব্যাকে নিয়ে একটা শপে আসে এবং সেখানে দিব্যার একটা কাজ জুটে যায়, ওই পণ্য দ্রব্যের বিল তৈরি করা। তো এইভাবে দিব্যার দিন কোনো রকমে যাচ্ছিল। তো একদিন দিব্যার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে ওই শপের বাইরে তার মায়ের জন্য অপেক্ষা করছিল, কারণ তার মায়ের একটু পরে ছুটি হয়ে যাবে, একসঙ্গে বাড়ি যাবে, ওই জন্য সে অপেক্ষা করছে। তো একটু পরেই দিব্যা ছুটি হলে সে বাইরে এসে দেখে তার মেয়ে দিয়ার শুধু ব্যাগই পড়ে আছে, দিয়া সেখানে নেই। সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু দিয়াকে পায় না। তো এরপরে দিব্যার ফোনে একটা কল আসে। পেরুমল নামে একজন ফোন করেছে এবং সে দিব্যাকে দেখা করতে বলে। আসলে পেরুমল সুদের ব্যবসা করে। আসলে দিব্যা আর আশরাফের বিয়ের পরে
তারা পেরুমলের থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল এবং পেরুমল এদেরকে একটা ফর্মে সাইনও করিয়ে নিয়েছিল, যার অর্থ ছিল সঠিক সময়ে যদি এরা টাকাটা সুদ সহ পরিশোধ না করে তাহলে তাদের মেয়েকে পেরুমল উঠিয়ে আনবে। আর পেরুমল এখন তাই করেছে। তো দিব্যা পেরুমলের কাছে এসে অনেক কাকুতি মিনতি করে তার মেয়েকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু পেরুমল দিব্যার কোনো কথাই শোনে না। সে বলে আগে টাকা পরিশোধ করে দাও, আর টাকাটা তাড়াতাড়ি না দিতে পারলে তোমার মেয়েকে আমি বিক্রি করে দেব। তো দিব্যার পরিস্থিতি এখন খুবই খারাপ, তার সামনে কোনো দরজা খোলাই নেই। আর সে রাতের বেলা একা একাই ছাদে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর তখনই কাভিয়া দিব্যার কাছে আসে এবং দিব্যা কাভিয়াকে তার সমস্যার কথা খুলে বলে যে যার মুখের দিকে তাকিয়ে সে বেঁচেছিল তার মেয়েকেও তুলে নিয়ে গেছে, এখন সে কি করবে। আশরাফের সঙ্গে আমিও মারা গেলে বোধহয় ভালোই হতো, তাহলে আর এই যন্ত্রণা আমাকে ভুগতে হতো না। তো কাভিয়া এইবারে দিব্যাকে সত্যি কথা বলে। সবাই জানে আমি কল সেন্টারে কাজ করি, আসলে আমি ওখানে কাজ করি না, আমি আসলে একজন কল গার্ল। আশা করি কল গার্ল মানে তো বোঝোই, যারা দেহ ব্যবসা করে। আমার পরিবারের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত আমাকে এই পথেই নামতে হয়েছে। তো দিব্যার সামনেও যেহেতু কোনো পথ আর খোলা নেই, তাই সেও এক প্রকার বাধ্য হয়েই ঠিক করে সেও কল গার্লের কাজ করবে, কারণ তার একটাই উদ্দেশ্য তার মেয়েকে বাঁচানো। তো কাভিয়া কুমার নামে একজন ব্রোকারের কাছে, মানে যারা এইসব ব্যবসার মিডিলে কাজ করে, দিব্যার ফোন নাম্বার ছবি সহ সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়। তো কিছুক্ষণ পরে কুমার দিব্যাকে ফোন করে বলে তোমাকে একজন বুক করেছে, তোমার বাড়ির পাশের বাস স্টপে গিয়ে তুমি দাঁড়াবে, একটা লাল রঙের গাড়ি আসবে, ওতে উঠে পড়বে, ব্যাস তোমার কাস্টমার তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। তো দিব্যা বাস স্টপে যেতে যেতে বারবার ভাবছে সে ঠিক করছে না ভুল করছে। তো দোটানার মধ্য দিয়ে সে বাস স্টপে গিয়ে দাঁড়ায়। অতঃপর গাড়িটি আসে। দিব্যা তখনও ভাবছে সে কি করবে, কিন্তু তার মেয়ের মুখটা তার সামনে ভেসে ওঠে। সে গাড়িতে গিয়ে উঠে পড়ে। তো গাড়ির আগন্তুক তাকে নিয়ে একটা বাড়িতে আসে। বাড়িটি ছিল শহরের একটু বাইরের দিকে। তো দিব্যা ঘরে আসে, লোকটি বোতল খেতে শুরু করে, দিব্যাকেও অফার করে। দিব্যা বলে না আমি খাই না। দিব্যা ইতস্তত করছে, কারণ তার তো এইসবে অভ্যাসই নেই। দিব্যা বলে ওয়াশরুমটা কোন দিকে, লোকটি দেখিয়ে দেয়। দিব্যা ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং সে এক পোস্ত কেঁদে নেয়। তারপরে সে আশরাফের দেওয়া আংটিটি খোলে, কারণ সে আশরাফকে অপমান করতে চায় না, কিন্তু আংটিটি ফট করে নিচে পড়ে যায়। তো দিব্যা যখন আংটিটি খোঁজার জন্য নিচে হাত রায়, তখন সেখান থেকে একটি আঙুল বেরিয়ে আসে, হাতের কড়ি আঙুল। দিব্যা এটা দেখে চমকে ওঠে। এইটা হচ্ছে সেই কিলার যেটা মুভির প্রথমেই আমাদের দেখানো হয়েছে, আর তার ঘরেই দিব্যা এসে পড়েছে। তো দিব্যার সঙ্গে সঙ্গে কাভিয়া কুমারকে ফোন করতে যায়, কিন্তু সেখানে ফোনে নেটওয়ার্কই নেই। সে পুলিশকে ফোন করারও চেষ্টা করে, কিন্তু ফোন যায় না, হয়তো বা ঘরের মধ্যে জ্যামার লাগানো আছে। দিব্যা এবারে কাঁদতে থাকে, কারণ দিব্যা বুঝতে পেরেছে এই বাথরুম থেকে বেরোনো মানেই সাক্ষাৎ তার মৃত্যু। এইদিকে এই লোকটিকে দেখতে পায় সে নেশা করে পুরো পড়ে আছে। তো দিব্যা এবারে এমার্জেন্সি নাম্বারে ফোন করে। তো কিছুক্ষণ ট্রাই করার পরে ফোনটি কালক্রমে লেগে যায়। তো যে পুলিশটি ফোনটি রিসিভ করে তিনি হলেন এসিপি ভেট্রিমানান। আসলে এই এসিপি টিমের জন্যই আশরাফ সেদিনকে মারা গেছিল। তো দিব্যা এসিপি কে সব খুলে বলে যে সে একটা সাইকোর ঘরে আটকে গেছে এবং সেই ঘর থেকে সে একটা কাটা আঙুলও পেয়েছে। সে এই বাথরুম থেকে বেরোলে তাকে মেরে ফেলা হবে। সে কি করবে এখন? তো এসিপি লোকটির নাম ঠিকানা জিজ্ঞাসা করে। দিব্যা বলে আমি কোথায় আছি, কার সঙ্গে আছি, আমি কিছুই জানি না। দিব্যা কাকুতি মিনতি করে বলতে থাকে স্যার আমাকে প্লিজ বাঁচান, আমার একটা বাচ্চা মেয়ে আছে, তাকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আর আমি এক প্রকার বাধ্য হয়েই আজকে এই পরিস্থিতির মধ্যে পড়েছি। তো এসিপি দিব্যাকে বলে তোমার মেয়েকে কারা নিয়ে গেছে? তো দিব্যা তার মেয়ের ব্যাপারটা এসিপি কে পুরোপুরি খুলে বলে। তো এইদিকে সেই লোকটি বাথরুমের দরজায় টোকা মারতে থাকে আর জিজ্ঞাসা করে আর কতক্ষণ? দিব্যা বলে আমি স্নান করছি, কিছুক্ষণের মধ্যেই আসছি, বলে সে বাথরুমের কল ছেড়ে দেয়। তো এইদিকে এসিপি যে নাম্বার থেকে ফোন এসছে, মানে দিব্যার নাম্বারের ডিটেলস বার করতে বলে। তো কিছুক্ষণের মধ্যেই দিব্যার ডিটেলস আসলে এসআই চমকে ওঠে। সে বুঝতে পারে সেই দিন ভুলবশত যে আশরাফকে তারা মেরে ফেলেছিল এটা তারই স্ত্রী দিব্যা। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো দেখতে পাই এসিপি ও তার টিম কিছু আতঙ্কবাদীদের ইনফরমেশন পেয়েছিল। তো তাদের কাছে অর্ডার ছিল যে তাদেরকে এনকাউন্টারে মেরে ফেলা হবে। তো সেই দিন তারা সেই কাজ করতে স্পটে ছিল। আর সেই দিনকেই কাকতালীয় ভাবে আশরাফরা বাড়ি ফিরছিল ওই পথ দিয়েই, এবং একটা গুলি ভুলবশত আশরাফের গায়ে গিয়ে লাগে এবং সে মারা যায়। তো সিন আবার বর্তমানে ফেরে। তো এসিপি দেখে দিব্যার ফোন করার আগে দিব্যার ফোনে একটা নাম্বার থেকে দুবার ফোন আসে। সেই নাম্বারটা কুমার নামে একজনের। কুমারের নম্বরে ফোন করা হলে কুমার ফোন তোলে না। তো এরপরে এসিপি রেখা নামে একটা পুলিশকে ফোন করে এবং এসআই কুমারের ডিটেলস বার করতে বলে তাকে। তো রেখা কুমারকে খুঁজে বার করে এবং তার কাছে আসে।
তো রেখা সরাসরি কুমারকে জিজ্ঞাসা করে আপনি কি কাজ করেন। তো কুমার প্রথমটায় কথা ঘোরালেও রেখার কথার প্যাঁচে সে ফেসে যায় এবং কুমার তার ব্যবসার ব্যাপারে রেখাকে সত্যি কথা বলতে বাধ্য হয়। রেখা বলে তাহলে আপনি দিব্যাকে কোথায় পাঠিয়েছেন। কুমার বলে আমি ঠিক চিনি না, ছেলেটি নতুন কাস্টমার ছিল। তো রেখা কুমারের থেকে ওই কাস্টমারের ফোন নাম্বারটি নেয়, ফোন তো যায় না, সে এসিপির কাছে ফোন নাম্বারটি পাঠিয়ে দেয়। তো এইদিকে লোকটি দিব্যাকে আবারও ডাকতে থাকে। তো দিব্যা এইবারে ভয় পেয়ে যায়। এসিপি বলে ভয় পেও না, তোমার আশপাশে ভারী কিছু আছে কিনা দেখো। তো দিব্যা বাথরুমের এদিক ওইদিকে তাকিয়ে কোমরটাই শুধু চোখে পড়ে। তো দিব্যা ফ্ল্যাশের ঢাকনাটা খোলে। এসিপি বলে লোকটি দরজা যেই খুলবে তুমি ওর মাথায় ওইটা দিয়ে সজোরে আঘাত করবে, একদম ভয় পাবে না, আমরা কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। তো দিব্যা দরজার পাশে ঠায় দাঁড়িয়ে থাকে। লোকটি এইবারে একটা কুড়ুল দিয়ে দরজা কোপাতে থাকে এবং সে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দিব্যা তার মাথায় ওইটা দিয়ে ঝেড়ে দেয়। কিন্তু দিব্যা তেমন ভাবে মারতেই পারেনি, ভয় লোকটির কিছুই হয় না। দিব্যা পালানোর চেষ্টা করে কিন্তু সে দরজাই খুলতে পারে না। লোকটি আস্তে আস্তে তার পিছনে চলে আসে এবং সে একটি হাতুড়ি দিয়ে দিব্যাকে মারে এবং দিব্যা সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং দিব্যাকে টেনে সে বেসমেন্টে নিয়ে আসে। অতঃপর সে সিগারেট খেতে গেলে দেখে তা আর নেই, ওই জন্য সে সিগারেট কেনার জন্য বাইরে আসে। আর তখনই একটা লেডি কনস্টেবল এসে এসিপি কে বলে স্যার ওই লোকটির নাম্বার অ্যাক্টিভেট হয়েছে, অর্থাৎ সে বাড়ি থেকে বেরোতেই তার সিম অ্যাক্টিভেট হয়ে গেছে। ফোনে নেটওয়ার্ক চলে আসায় তার লোকেশন পুলিশ বুঝতে পেরেছে। তো এসিপি আর দেরি করে না, সেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং লেডি পুলিশটি ওই লোকটির অবস্থান বলে যাচ্ছে আর এসিপি সেই মতো ওই গাড়িটিকে ফলো করে চলেছে। তো এক সময় লোকটির পিছনেই এসিপি চলে আসে এবং এসিপি কনফার্ম হওয়ার জন্য ওই নাম্বারে ফোন করে এবং এই লোকটিই ফোন রিসিভ করে এবং এসিপি তাকে ধরতে গেলে লোকটি পালিয়ে যায় এবং তাদের মধ্যে অনেক দৌড়াদৌড়ি হয় এবং সুযোগ বুঝেই লোকটি একটা রড এসিপির বুকে গেঁথে দেয় আর এসিপি ওই অবস্থাতেই ওই লোকটিকে গুলি করে দেয় এবং সেও সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। তো এরপরে তাদেরকে হসপিটালে দেখতে পায়। তো একটি লেডি ডক্টর এই লোকটিকে দেখতে পেয়ে সে চমকে ওঠে। তো এসিপি তেমন একটা জখম হয়নি। তো বাইরে এসিপি ও একটি সিনিয়র ডক্টর কথা বলছিল। তো সেখানে লেডি ডক্টরটি এসে বলে ওই লোকটাকে আমি চিনি, ও আমাদের সঙ্গেই পড়তো, ওর নাম দিলীপ। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পরে দিলীপকে মেডিকেল কলেজ থেকে বার করে দেওয়া হয়েছিল। তো এরপরে সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়, এইবারে দিলীপের গল্পটা বলা হয়। তো লেডি ডক্টরটি বলে দিলীপ আমাদেরই ব্যাচমেট ছিল, ও বড্ড চুপচাপ থাকতো, ও কারোর সঙ্গে তেমন একটা মিশতোও না। তো যখন আমরা থার্ড ইয়ার তখন সোয়াতি নামে একটি মেয়ে অন্য মেডিকেল কলেজ থেকে বদলি নিয়ে আমাদের কলেজে ভর্তি হয়। তো দিলীপ প্রথম দিন থেকেই সোয়াতির প্রেমে পড়ে যায়, কিন্তু দিলীপ সোয়াতিকে তার ভালোবাসার কথা বলতেই পারেনি আর সোয়াতি ও দিলীপকে অতটাও খেয়াল করতো না। তো দিলীপ যখন দেখে সন্দীপ নামে একটা ছেলের সঙ্গে সোয়াতি ভালোই মেলামেশা করছে তখন দিলীপের খুবই রাগ হয়। তো একদিন সোয়াতি আর সন্দীপকে দিলীপ খুবই কাছাকাছি অবস্থায় দেখতে পায়। তো এটা দেখে দিলীপের খুবই কষ্ট হয় এবং সন্দীপের ওপরে খুবই রাগ হয়। তো একদিন সে সুযোগ বুঝে সন্দীপকেই ধরে মারতে থাকে, কিন্তু কলেজের অন্যান্য ছেলেরা সন্দীপকে বাঁচিয়ে নেয়। তো এই ঘটনা পুরো কলেজে জানাজানি হয়ে যায়। কলেজ থেকে দিলীপকে ওয়ার্নিংও দিয়ে দেয়। তো সোয়াতি এসে দিলীপকে উল্টোপাল্টাও বলে। তো দিলীপের খুবই কষ্ট হয়। তো এর কিছুদিন পরেই সোয়াতি আত্মহত্যা করে। কেন করে এই কারণটা খুঁজে পাওয়া যায়নি। তো রাত্রেবেলা আমি দিলীপকে মর্গে ঢুকতে দেখি, আমিও চুপিসারে জানলা দিয়ে দেখতে থাকি এবং আমি যা দেখি তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। দিলীপ সোয়াতির মৃতদেহের সঙ্গে সেটাই করতে থাকে। এটা দেখে আমি চিৎকার করে উঠি এবং সেখান থেকে পালিয়ে যাই। তো দিলীপ আমার পিছু নেয়। আমি হোস্টেলে চলে আসায় দিলীপ আমাকে কিছু করতে পারে না। অতঃপর দিলীপকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। তো এরপরে সিন বর্তমানে আসে। তো সিনিয়র ডক্টর এসিপি কে বলে এটা এক ধরনের মানসিক রোগ, এই রোগের নাম নেক্রোফেলিয়া। এরা মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এরা শারীরিক সম্পর্ক করার সময় টর্চার করতে ভালোবাসে। ওই জন্য হয় তাকে অজ্ঞান করে ফেলবে, না হলে মেরে ফেলবে। মানে তার সেক্সুয়াল ফিলিংস এতটাই হাই, ওই জন্য সে দেহ শেষ পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করেও কেটে ফেলে। তো এরপর এসিপির ফোনে কন্ট্রোল রুম থেকে একটা ফোন আসে। তারা জানায় যে দিব্যার ফোন অ্যাক্টিভ হয়েছে এবং টাওয়ার লোকেশন চেক করে দেখা যায় যে এটা কাছাকাছি একটা টাওয়ার থেকেই সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো এসিপি বলে দিব্যার আগের লোকেশনের টাওয়ার আর এখনকার লোকেশনের টাওয়ারের মধ্যবর্তী কি আছে একটু ভালো করে ম্যাপ দেখে বলো তো। তো পুলিশটি জানায় একটা বাড়ি আছে। তো এসিপি বুঝতে পেরে যায় তাকে ওই বাড়িতেই যেতে হবে। তো এইদিকে দিব্যার ফোন ট্রেস করে দিব্যার মেয়েকে যে কিডন্যাপ করেছে মানে ওই সুদখোর তার নাম্বার পেয়ে যায় এবং সেই লোকেশন ট্রেস করে রেখা সেখানে চলে আসে। তো রেখা প্রথমে ভালো মুখেই এ লোককে বলে যে দিব্যার মেয়েকে ফেরত দিতে, কিন্তু এ লোক তো শোনেই না। তো তারপরে রেখা এ লোকের পায়ে গুলি মেরে দেয় এবং দিব্যার মেয়েকে উদ্ধার করে সেখান থেকে সে চলে যায়।
তো এরপরে দেখতে পাই দিব্যার জ্ঞান ফিরেছে। সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। সে কোনো রকমে সেখানে থাকা একটা ছুরি দিয়ে নিজের হাত খোলে এবং সেখান থেকে সে বেরিয়ে যায়। তো এদিকে লেডি ডক্টরটি দিলীপের ঘরে আসে, কিন্তু দেখে বেডে দিলীপ নেই। সে ভয় পেয়ে যায়। তো সে পিছন ঘুরতেই দেখে দিলীপ তার পিছনে দাঁড়িয়ে আছে, আর দিলীপ আচমকাই একটা সার্জিক্যাল কাঁচি নিয়ে লেডি ডক্টরটির গলায় গেঁথে দেয় এবং সে সেখানেই মারা যায় এবং সে হসপিটাল থেকে পালিয়ে যায়। তো এসিপি লোকেশন দেখে সেই বাড়িতে আসে। তো সে বাড়িতে এসে বুঝতে পারে সেখানে দিব্যা নেই, বাড়ি লন্ডভন্ড হয়ে আছে। সে বাথরুমে গিয়ে দেখে সেখানে কাটা আঙুলটিও আছে। তো সে কনফার্ম হয়ে যায় যে এখানেই দিব্যা ছিল। তো ওইদিকে দিব্যা দৌড়াতে দৌড়াতে একটা ঔষধের দোকানে গিয়ে ওঠে। তো সেই দোকানে এক বৃদ্ধা দম্পতি ছিল। তো দিব্যা তাদেরকে গিয়ে বলে, আমাকে বাঁচান প্লিজ, ও আমাকে মেরে ফেলবে, আমার পিছু নিয়েছে। তো এরা দিব্যাকে শান্ত করে তাকে ঘরে নিয়ে যায়। তো দিব্যা এখান থেকেই ফোন করে পুলিশকে জানিয়ে দেয় যে সে এখানে আছে। তো এদিকে দিলীপকে দেখতে পাই সে অটো করে ফিরছে এবং সে যেহেতু আহত আর সে হসপিটাল থেকে যেহেতু পালিয়েছে, ওই জন্য সে কিছু ব্যথার ঔষধ কেনার জন্য এই একই ঔষধের দোকানে আসে। আর এই ঔষধের দোকানের সঙ্গে দিলীপের অনেক দিনের পরিচয়। সে নর্মালি এসে ওষুধ চায়, আর ঠিক সেই সময় এসিবি ফোন করে। বৃদ্ধা ফোন তোলে। এসিবি বলে, একটু আগে দিব্যা নামে একটি মেয়ে আপনাদের এখান থেকে ফোন করেছিল, সে এখন কোথায়? বৃদ্ধা বলে, এখানেই আছে। ঠিক আছে, ওকে সাবধানে রাখবেন, আমি এক্ষুনি যাচ্ছি। তো দিলীপের একটু সন্দেহ হয়। সে বৃদ্ধাকে বলে, কি হয়েছে? তো বৃদ্ধা যেহেতু একে চেনে আর সে খোলা মনেই বলে, একটা মেয়ে হন্তদন্ত হয়ে আমাদের এখানে এসেছিল, তাকে নাকি কেউ মারতে চায়, তাই আমরা রেখে দিয়েছি, আর পুলিশ সেই এলো বলে, তাছাড়া কিছু না। তো দিলীপ তো বুঝতে পেরে যায় যে এরা দিব্যার কথাই বলছে, তাই সে সঙ্গে সঙ্গে দোকানের শাটারটা টেনে দেয় আর আচমকা একটা হাতুড়ি তুলে ওই বৃদ্ধার মাথায় মারে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে ওই বৃদ্ধার হাজবেন্ড দিলীপকে পিছন থেকে আক্রমণ করে আর সেই সুযোগে দিব্যা সেখান থেকে পালিয়ে যায়, আর দিলীপ এই বৃদ্ধার হাজবেন্ডকেও সেখানেই মেরে ফেলে। তো একটু পরেই সেখানে পুলিশ চলে আসে। তারা দেখতে পায় বৃদ্ধা মরে গেছে, তবে তার হাজবেন্ডের তখনও জ্ঞান আছে এবং সে বলে দেয় যে তারা কোন দিকে পালিয়েছে। তো এসিপি আর সময় নষ্ট না করে সেই দিকেই বেরিয়ে পড়ে। তো দিব্যা পালাতে পালাতে একটা কবরস্থানে গিয়ে লুকায়। তো দিলীপ এসে দিব্যাকে খুঁজতে থাকে। তো দিব্যা একটা খুঁড়ে রাখা কবরের মধ্যেই বসে আছে। তো দিলীপ খুঁজতে খুঁজতে দিব্যাকে দেখতে পায় এবং সে পিছন থেকে দিব্যার চুলির মুঠি ধরে সেখান থেকে টেনে তোলে এবং তাকে অনেক মারধর করে। আর পাশে থাকা একটা বেলচা তুলে যখন দিব্যাকে সে মারতে যায়, আর সেই মুহূর্তেই এসিপি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং দিলীপের সঙ্গে এসিপির অনেক মারধর হয়। তো দিলীপের সঙ্গে এসিপি পেরে ওঠে না, এসিপি অনেকটাই ঘায়ল হয়ে পড়ে যায়। তো এরপরে দিলীপ আবারও দিব্যাকে মারতে আসে। তো এসিপি অনেক কষ্টে উঠে দিলীপকে পিছন থেকে ঝাপটে ধরে এবং দিব্যাকে বলতে থাকে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তো দিব্যা থাতামাতা খেয়ে যায়, সে কি করবে বুঝতে পারছে না। অতঃপর নিচে পড়ে থাকা বেলচা নিয়ে সে সজোরে দিলীপের মাথায় মারতে থাকে। তো দিব্যার মনে এতটাই রাগ ও ঘৃণা জন্ম নেয়, সে দিলীপকে একের পর এক মারতেই থাকে। অতঃপর দিলীপ সেখানেই মারা যায়। তো এরপরে দেখতে পাই ভোরের আলো ফুটেছে। পুলিশের একটা গাড়ি কবরস্থানের সামনে এসে দাঁড়ায় এবং সেখান থেকে তার মেয়ে বেরিয়ে আসে। তো দিব্যা নিজের মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তো কয়েক মাস পরের একটা সিন দেখতে পাই। তো দিব্যা এখন তামিলনাড়ু পুলিশের একাডেমিতে থাকে। আসলে এসিপির সহায়তায় সে এখানে আছে। তো কিছুক্ষণ পরে সেখানে এসপিকে আসতে দেখি এবং সে দিব্যাকে সব খুলে বলে যে তার স্বামীকে তারা ভুলবশত মেরে ফেলেছে, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ ছিল, পারলে তাদেরকে সে যেন ক্ষমা করে। তো দিব্যাও ক্ষমা করে দেয়, কারণ দিব্যার কঠিন জীবনটাও তারা ভালো করে দিয়েছে। তো এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।